শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে তৃতীয় এনডিএ সরকারের প্রথম 100 দিন, সুপার কম্পিউটিং হাবের তৃতীয় দফার উদ্বোধন, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্বচ্ছতা হি সেবা কর্মসূচি, আলিপুর চিড়িয়াখানার সার্ধশতবর্ষ উদযাপন ও দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তৃতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী সরকার 100 দিন সম্পূর্ণ করেছে। এই পর্বে কেন্দ্রীয় সরকার 15 লক্ষ কোটি টাকার নতুন প্রকল্প চালু করেছে। পরিকাঠামো ক্ষেত্র ছাড়াও কৃষক, মধ্যবিত্ত, মহিলা ও যুব সম্প্রদায়ের সার্বিক উন্নয়নকে নজরে রেখে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে। যোগাযোগ, উন্নয়ন ও পরিকাঠামো ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের সাক্ষী গোটা দেশ। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সড়ক, রেল, জলপথ ও আকাশপথের উন্নয়নের গত 100 দিনে 3 লক্ষ কোটি টাকার প্রকল্প মঞ্জুর করেছে। 900 কিলোমিটার দীর্ঘ 8টি জাতীয় হাইস্পিড রোড করিডোর প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়া বায়ো E3 নীতি চালু করা হয়েছে। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দেশকে বিশ্বের অন্যতম উৎপাদক হাবে পরিণত করার লক্ষ্যেও একগুচ্ছ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশিষ্ট সমাজকর্মী ও চিন্তাবিদ সুদীপ্ত গুহ কেন্দ্রীয় সরকারের মূল্যায়ন করে বলেন, পরিকাঠামো ক্ষেত্রে সরকার ভালো কাজ করলেও দেশীয় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আরও নজর দেওয়া দরকার। একটা হলো যে এক দেশ এক ভোট, এটা ভীষণ রকম ভাবে দরকার। কারণ এই প্রতি 3 মাসে 4 মাসে কোথাও না কোথাও দেখা যাচ্ছে ভারতবর্ষে বিধানসভা ভোট হচ্ছে, তারপর এই করতে করতে লোকসভা চলে আসছে, তার সঙ্গে পুরসভা পঞ্চায়েত তো আছেই। যার ফলে কোনো সরকার কোনো পলিসি মেকিং, কোনো হার্ড ডিসিশন নিচ্ছে না এবং এটা দেশের জন্য খুব খারাপ। যে 2 বছর পর বিধানসভা, 3 বছর পর লোকসভা, কেউ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। এটা একটা বড় জিনিস। দ্বিতীয় যেটা, সেটা হলো ওয়াক অফ বোর্ড, এবং এটা নিয়ে একটা সিদ্ধান্ত হবে। সারা ভারতবর্ষে বিভিন্ন এনজিও থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন, তাদের থেকে আমরা মতামতটা নিচ্ছি গভর্নমেন্টের। থার্ড হলো টেকনোলজি। টেকনোলজিতে যেটা হচ্ছে যে একটা ইনোভেশন আমাদের দেশে যেটা হয়েছে গত 1991 এর পর আমরা এগিয়েছি, কিন্তু যেটা হচ্ছে আমরা বেসিক্যালি ইউজার অফ টেকনোলজি, আমরা কিন্তু টেকনোলজিটার ইনভেন্টর নই। মানে বেসিক্যালি ইটস এ ব্ল্যাক বক্স। আমরা একটা টেকনোলজি ইউজ করছি, কিন্তু ওই টেকনোলজির পিছনে কি আছে, যেমন ধরুন কম্পিউটিং সিস্টেম, কিন্তু ওই কম্পিউটিং সিস্টেমের পিছনে কি আছে সেটা জানি না। সেখানে গভর্নমেন্ট এছাড়া ধরুন ডেটা ট্রান্সফার এটসেট্রা, এটা অনেক ফাস্টার হওয়া দরকার। সেই জন্য আমাদের ইন্ডিজিনিয়াস যে দেশীয় টেকনোলজি, সেই টেকনোলজিটা গ্রো করা দরকার, যেটা এতদিন পর্যন্ত মাত্র 2টো সেক্টরে খুব ভালোভাবে হয়েছে, একটা মিসাইল এবং আরেকটা স্পেসে। তো কিন্তু 3 মাসে বড় 3টে সাফল্য যদি বলেন বা পদক্ষেপ, এই 3টিকে বলতে পারে না। ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের আওতায় দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হচ্ছে বিশেষ কম্পিউটিং হাব। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের তৃতীয় দফার উদ্বোধন করেন। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি সুপার কম্পিউটারের নাম দেওয়া হয়েছে পরম রুদ্র। এই দফায় কলকাতার সত্যেন বোস সেন্টার ফর বেসিক সায়েন্সে বসানো হয়েছে এরকমই একটি কম্পিউটার। এই প্রসঙ্গে সংস্থার অধিকর্তা ডক্টর তনুশ্রী সাহা আকাশবাণীকে বলেন, বিজ্ঞানীদের মধ্যে পরস্পর যোগাযোগ ও শিল্পে এই প্রযুক্তি খুবই কার্যকর ভূমিকা নেবে। ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের উদ্দেশ্যই হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিছু কম্পিউটিং হাব তৈরি করা, যাতে সমস্ত দেশ এই কম্পিউটিং হাবগুলোর দ্বারা উপকৃত হতে পারে। এবং এই ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন 3টে ফেজে কাজ করছে। ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ সম্পূর্ণ হয়ে গেছে এবং তার আওতায় বেশ কিছু সুপার কম্পিউটিং হাব তৈরি করা ইতিমধ্যেই হয়ে গেছে। এই যে ফেজটা, সেটা হচ্ছে থার্ড ফেজ বা অন্তিম ফেজ। এই ফেজে 9টি ইনস্টিটিউটের এরকম হাব তৈরি করার পরিকল্পনা ছিল, যার মধ্যে 3টির কাজ হয়ে গেছে এবং সেই 3টি উদ্বোধন করা হচ্ছে।
এই অন্তিম যে পর্যায়ে, সেই পর্যায়ের বিশেষত্ব হচ্ছে এই যে কম্পিউটারগুলি এই অন্তিম পর্যায়ে তৈরি করা হয়েছে, সুপার কম্পিউটারগুলি, সেগুলি সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি। মানে এর যে মাদার বোর্ড, যার ভেতর চিপগুলো বসানো হয়, সেই মাদার বোর্ডটা সম্পূর্ণভাবে সিডাকের দ্বারা তৈরি এবং তার নাম রুদ্র দেওয়া হয়েছে, পরম রুদ্র। রুদ্রর এই মাদার বোর্ডটা ইউনিক ভাবে ভারতবর্ষে। কাজেই সেই দিক থেকে, প্রযুক্তিগত উন্নতির দিক থেকে অবশ্যই আমরা একটা স্টেপ এগিয়ে গেলাম এই ধরনের সুপার কম্পিউটার তৈরি করার ক্ষেত্রে। এই তিনটি যেটার উদ্বোধন করা হলো, তার মধ্যে কলকাতার এসএনবোর্ড সেন্টার একটি। তার যে স্পিড, এগুলো মাপা হয় সাধারণত টেরাফ্লপ দিয়ে। টেরাফ্লপ মানে হচ্ছে সেটা 10⁻15 ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ডে করতে পারে, সেটাকে বলা হয় পেটাফ্লপ। আমাদের এই মেশিনটি প্রায় 1 পেটাফ্লপ ক্ষমতা বিশিষ্ট, মানে 1000 টেরাফ্লপ হচ্ছে 1 পেটাফ্লপ, আর আমাদের এই মেশিনটি হচ্ছে 840 টেরাফ্লপের, কাজে 1 পেটাফ্লপের কাছাকাছি। একটু সুবিধে হবে একটু বলতে, আপনার যে ডেস্কটপ মেশিন বা সেগুলো থাকে, সেগুলো 1 বা 2 টেরাফ্লপের হয়। কাজেই আপনি বুঝতেই পারছেন যে স্পিডের দিক থেকে, তার কম্পিউটার পাওয়ারের দিক থেকে এটা কত বড় একটা উন্নতি করা হয়েছে। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি স্বচ্ছতা হি সেবা কর্মসূচি উপলক্ষে কলকাতার প্রিন্সেপ ঘাটের আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং পতাকা নেড়ে কর্মসূচির সূচনা করেন। জেডএসআই এর অধিকর্তা ড ধৃতি ব্যানার্জি ও অন্য কর্মী, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী সহ আইকিউ সিটি ওয়ার্ল্ড ইউনাইটেড স্কুল অব বিজনেসের ছাত্রছাত্রী প্রায় 300 জন এই কর্মসূচিতে অংশ নেয়। অনুষ্ঠান শেষে অধিকর্তা আমাদের প্রতিনিধি শ্রাবণী পারিতকে বলেন, দেশের সংস্থার সবকটি কেন্দ্রেই এই কর্মসূচি পালন করা হয়। সারা ভারতবর্ষ জুড়ে আমরা এই ক্লিনলিনেস ড্রাইভটা ইনিশিয়েট করলাম আজকে। আমাদের হেডকোয়ার্টার কলকাতায় আছে এবং আমাদের 16টা বিভাগীয় দপ্তর আছে, এবং সেই দপ্তরে সঙ্গে আমাদের সঙ্গে তারাও আজকে এই মাস ক্লিনলিনেস ড্রাইভ স্টার্ট করলো। এবং এখানে আমরা শুধু প্রিন্সেপ ঘাট, আমরা আশেপাশে জায়গাটা পরিষ্কার করেছি। এর সঙ্গে আমাদের পাটনা সেন্টার গঙ্গা পরিষ্কারেতে ইনভলভ আছে, আমাদের আন্দামান নিকোবর রিজনাল সেন্টার, আমাদের এসআরসি চেন্নাই, এমবিআরসি চেন্নাই, ইবিআরসি গোপালপুর, ডব্লিউজিআরসি কোজিকোড, এরাও আছে অন দ্য কোস্টাল ক্লিন আপ। এছাড়া আমাদের যারা যে রিজনাল সেন্টারগুলো, যেমন সিজেডআরসি জব্বলপুর, তারপর ইবিআরসি হায়দ্রাবাদ, দে আর ইনভলভড ইন ক্লিনিং আপ দ্য লেকস অ্যান্ড ওয়েটল্যান্ডস। যে জলাশয়গুলো আছে এবং জলাভূমিগুলো আছে, সেগুলো তারা এই ক্লিনলিনেস ইনভলভড হবে। এবং এই যে ক্যাম্পেইনটা আমরা লঞ্চ করলাম, এটার অনেকগুলো দিক থাকবে। 3টে পিলার্সের ওপর এই ক্যাম্পেইনটা দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে স্বচ্ছতা স্বভাব আর স্বচ্ছ সংস্কার। তো একটা হচ্ছে যে আমাদের উই হ্যাভ টু বি রেসপন্সিবল সিটিজেন্স। স্বচ্ছ স্বভাব মানে ইন্টিগ্রিটি, অনেস্টি অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং স্বচ্ছ সংস্কার হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড ইয়োর মরালস অ্যান্ড ইয়োর প্রিন্সিপালস। তো এই দুটো ইজ আ পার্ট অফ আর স্বচ্ছতা স্লোগান। সো উই আর হোপিং দ্যাট এভরিবডি, আমাদের যতজন আছে, আমাদের যারা জেডএসআই আছে এবং যাদের আমরা এই ক্যাম্পেইন আমরা স্প্রেড করছি, তারা সবাই এটার সঙ্গে ইনভলভ হবেন এবং তারা ওতপ্রোতভাবে এটার সঙ্গে জড়িত থাকবেন। এবং 100 দিনের, সারা বছরে 100 দিন তারা শ্রমদান করবেন তাদের নিজেদের ক্যাম্পাস, তাদের নিজেদের পরিবেশ, তাদের নিজেদের পাড়াপার্শ্বিক যে জায়গা আছে যেখানে তারা থাকে, তাদের পাড়া, তাদের কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন, তারা এই পরিষ্কার করার জন্য তারা ইনভলভ থাকবে। আলিপুর চিড়িয়াখানার সার্ধ শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হল গত সপ্তাহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, বন দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব মনোজ আগরওয়াল সহ বিশিষ্টজনেরা। চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত আকাশবাণীকে জানান, পশু পাখিদের খাঁচাগুলি আরও ভালো করে তৈরি করা হচ্ছে ও সেগুলি পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। আলিপুর চিড়িয়াখানা হচ্ছে আমাদের দেশের সবথেকে পুরনো সায়েন্টিফিক্যালি ম্যানেজ জু।
যেটা 1875 সালে স্থাপিত হয়েছিল, আমাদের 150তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে আগামী 1 বছর ধরে বিভিন্ন রকম প্রোগ্রাম আয়োজন করে, এর মধ্যে যেমন বিভিন্ন রকমের অ্যানিমাল এনক্লোজার গুলোকে নতুন করে সাজানো হচ্ছে, অনেক কিছু নতুন অ্যানিমাল আনার ব্যবস্থা করা হচ্ছে, চিড়িয়াখানাকে নতুন করে সাজানো হচ্ছে। 150 বছর উপলক্ষে আমরা যেমন 2টো এন্ট্রি গেট আছে, সেখানে 2টো বিশেষ গেট আমরা গড়ে তুলেছি। আর নতুন অ্যানিমাল আগামী দিনগুলোতে আসবে। এছাড়া সারা বছর ধরে আমাদের যেটা প্ল্যান আছে, এক তো হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ, এনজিও এদেরকে ইনভলভ করে আউটরিচ প্রোগ্রাম, তার মাধ্যমে আমরা স্টুডেন্টদের এবং সাধারণ মানুষের মধ্যেও এক্স সিটু কনজারভেশন সম্বন্ধে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করব। নানা রকম কম্পিটিশন আমাদের সারা বছর ধরে হয়ে থাকে, বা বিভিন্ন অ্যানিমাল ডে আমরা পালন করে থাকি, সেগুলোর মধ্যে আমরা সবাইকে ইনভলভ করব। এইটা একটা খুব বড় সময় আগামী 1 বছর ধরে হবে। এছাড়া ভারতবর্ষে যত অন্য চিড়িয়াখানা আছে, আমরা চেষ্টা করছি তাদের সবাইকে আমাদের সাথে ইনভলভ করে এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির ওপরে ওয়ার্কশপ করা, সাথে ভেটেরিনারি ইউনিট যেগুলো আছে, ভেটেরিনারি ইউনিট রিলেটেডও বিভিন্ন ওয়ার্কশপ আমরা আগামী দিনগুলোতে করব। প্লাস 150 বছর উপলক্ষে আমাদের এখানে একজন যিনি সব থেকে নাম করা সুপারিনটেন্ডেন্ট ছিলেন, 1875 সাল থেকে 1908 সাল পর্যন্ত প্রথম ভারতীয় সুপারিনটেন্ডেন্ট রায়বাহাদুর রাম ব্রহ্ম সান্যাল কাজ করেছেন। তার বিখ্যাত তার জু সংক্রান্ত যে বই আছে, সেই বই আজকের দিনে পর্যন্ত রেলেভেন্ট জু ম্যানেজমেন্টে। সেই রামব্রহ্ম সান্যাল মহাশয়কে স্মরণ করে তার একটা মূর্তি স্থাপন করা। প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী 2022-এ দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। আগামী মাসে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসবে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মানের জন্য মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, ভারতীয় সিনেমায় মিঠুন চক্রবর্তীর অতুলনীয় অবদানের স্বীকৃতি হল এই সম্মান। গতকাল আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে মিঠুন বলেন, তিনি সুপারস্টার হলেও মানুষের ভালোবাসা নিয়ে মাটির কাছাকাছি থাকতে চান। আমার কাছে কোনো ভাষা নেই, আমি হাসতেও পাচ্ছি না, আবার খুশিতে কাঁদতেও পাচ্ছি না। আমার এখনো পর্যন্ত ঘোর কাটেনি। তো কখনো কথা বলতে বলতে কথা জড়িয়ে যাচ্ছে। মানে আমার অবস্থা, আমি মানে একটা অন্ধ গলি থেকে আসা ছেলে, কলকাতার, তারপরে বোম্বেতে গিয়ে সেই ফুটপাথ, সেই 5 গার্ডেন্স সব চোখের সামনে ভেসে আসছে। তারপরে এই অ্যাওয়ার্ড, ঠিক যেন গুলিয়ে ফেলছি সবকিছু, বলতে পারছি না। ভারতবর্ষের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড, দোজ আর ওয়ান অফ দ্য অ্যাওয়ার্ডস, তাই না? আমি মানুষের কাছের লোক, এই মানুষের কাছের লোকই হয়েই থাকতে চাই। মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পাওয়ায় কলকাতার চলচ্চিত্র মহলে খুশির হাওয়া। পরিচালক প্রভাত রায় বললেন, মিঠুন দাদা সাহেব অ্যাওয়ার্ড পেয়েছে, তাদের খুব খুশি হয়েছে এবং বাঙালি হিসেবে গর্ববোধ করছি। অবশ্যই আমি অনেকগুলো কাজ করেছি হিন্দি ছবিতে, যখন শক্তি সামন্তের সঙ্গে আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখনও করেছি, তারপরে আমি ডিরেক্টরও করেছি। খুবই ভালো অভিনেতা, বলার কিছু নেই। যোগ্য লোককে পুরস্কার দেওয়া হয়েছে বলে মনে করি, খুব খুশি হয়েছি। হরনাথ চক্রবর্তী, আমি মিঠুনদা, আমরা একই পাড়ার ছেলে, পাশাপাশি গলিতে আমরা ডাকতাম। তো মিঠুনদার সাথে আমার যোগাযোগ ছিল এবং বোম্বেতে গিয়ে দেখেছি মিঠুনদা 3 শিফট 4 শিফটে কাজ করতো। পরের দিকে আমাদের এখানে স্যাটেলাইট হওয়াতে মিঠুনদাকে নিয়ে কাজ করার সাহস পায় অনেকেই, কিন্তু যেইটুকুন করেছে অনেকটাই। কিন্তু অনেক সময়ের অভাবে বাংলা ছবি, কিন্তু উনি বাংলা ছবি খুবই প্রিয় ছিল, বাংলা ছবি করতে সবসময় চেয়েছে, করেছে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান, অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।